সম্পর্কে, কারণ প্রশান্তদা বললেন সেই কথাটা বলি। প্রশান্তদা বলছেন এখন নাকি অ্যারিস্টটলের মতন দাঁড়িয়ে হয়েছে। আমার অনেক দিন পর্যন্ত ধারণা ছিল প্রশান্তদা 60-এর দশক থেকেই কাগজটা, এবং কলকাতা শহরে যারা আছেন প্রশান্তদাকে 60 থেকে চেনেন। পরে দেখছি প্রশান্তদা অ্যারিস্টটলকেও চিনতেন। প্রতিবিম্বে হয়তো অ্যারিস্টটলের একটা চিঠি যে কোনো দিন আপনারা দেখতে পাবেন, মানে ওইটা নিয়ে চিন্তা কিছু থাকছে না। সেইটা আমি খুব আনন্দ পেয়েছি যে প্রশান্তদা শেষকালে অ্যারিস্টটলের চিঠি ছাপতে চলেছেন, সেটা আমার ভালো লাগছে। আচ্ছা, এখানে যেটা বলতে চাইছি একটু সেটা একটু বলি প্রথমে। আজকে অনেকেই বলেছেন যে ভাস্করদার স্মরণ অনুষ্ঠান যেটা হচ্ছে তার 20 বছর হলো। 20 বছর হলো মানে 2006 সালে প্রথম অনুষ্ঠান হয়, সেটা বাংলা একাডেমির বড় হট্টায় হয়েছিল, এবং সেটা যতদূর মনে আছে প্রচুর অনেক মানুষ। সেটা সাধারণত স্মরণ অনুষ্ঠানগুলো যখন হয় আস্তে আস্তে লোক কমতে থাকে, একজন দুজন। এক্ষুনি পেছনে বসে কথা হচ্ছিল, এই কদিন আগে একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে অ্যাট এ টাইম 15 জন ছিল না, মাঝে মাঝে দেখা গেছে, মানে সব মিলিয়ে কবি সহ 15। এই রকম একটা ব্যাপার আমাদের সংস্কৃতি জগতে নেমে এসছে, ভালো স্বাস্থ্যকরই বলতে হবে। আর সেইটার দিক থেকে যদি বলি যে এই 20 বছর ধরে এই অনুষ্ঠানটা বৌদি আর বিভিন্ন সময় প্রশান্তদা কখনো অন্য কোনো পত্রিকার সঙ্গে ওরা করে এসছেন। এটা এখানে প্রচুর গুণী মানুষ বলেছেন, আমার মাস্টারমশাই স্বপন চক্রবর্তী বলেছেন, এরকম শুধু স্বপনদা নেই বলে ওনার কথাটা বললাম, আরও অনেকে বলেছেন, রণজিৎ দা বলেছেন, সুভাষিস দা বলেছেন। সুভাষিস দা আমার গুরুস্থানীয় লোক, বসে আছেন পেছনের দিকে। ওর বক্তৃতাটা অসাধারণ বক্তৃতা ছিল, মানে সব বক্তৃতাই কোনো না কোনোভাবে খুবই চমৎকার হয়েছিল। অভিজ্ঞতা বলেছে, তো আমার ধারণা ছিল অভিজ্ঞতা অনলাইন বলেছে, এখন ও বলছে যে না আমি অনলাইন বলিনি। হ্যাঁ, যাই হোক, আমারও তাই মনে হচ্ছে অনলাইন বলেছিল। আমি ওই জন্য বলেছিলাম, আমি রাস্তায় ছিলাম, অভিজ্ঞতা আমায় ফোন করেছিল, আমি অভিজ্ঞতাকে বললাম যদি পৌঁছতে না পারি তাহলে তুমি উঠে বলে দেবে, কারণ তুমি অনলাইন বলেছো, অনলাইনে খেলা মানে হাফ টাইমের খেলা, ও হবে না। তখন অভিজ্ঞতা বললো না আমি অনলাইন বলিনি। এখন সে সত্যি মিথ্যে কে জানে, ভুলে গেছে। আমার মনে আছে খুব ভালো করে যে অভিজ্ঞতা অনলাইনে বলছিল। যাই হোক, সেইগুলো সংকলন করা হয়েছে, ছাপা হয়েছে, অনেক দিন ধরে এই কাজগুলো বাসুবিদি করেছেন। আজকে বাসুবিদি খুব অসুস্থ হয়ে পড়ছেন, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন না, দেখলে মনে হবে না যে উনি অসুস্থ, কিন্তু সত্যি আমি যতটুকু খবরে জানি যে বাসুবিদি কিন্তু ভেতরে ভেতরে একটু অসুস্থ হয়ে আছেন। প্রীতি এবার ব্যাটন গ্রহণ করেছে, তো সেটা খুবই চমৎকার বিষয়। আমি ওকে একটা শেষ অনুরোধ জানাবো, শুনলে মানে সেটা ওর ব্যাপার, শুনবে কিনা সেটা বা সবার ব্যাপার, আমরা সবাই ঠিক করবো আসলে কি হবে। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনাদের সবাইকে ভালোবাসা। তো এই অনুষ্ঠানে যারা এসছেন তারা ভাস্করের সঙ্গে কি সম্পর্ক বোধ করেন, এইটা আমি বারবার জিজ্ঞেস করবার কথা ভাবি। কালকে আমার যতদূর মনে হচ্ছে আমাদের এক বন্ধু রানা রায়চৌধুরী, সে একটু অসুস্থ অবস্থায় আছে, তাকে ফোন করেছিলাম। আমি ওকে বলেছিলাম, ভাস্করদা ওকে একটা বই উৎসর্গ করেছেন, নীল রঙের গ্রহ বইটা, যেটার কথা একটু আগে আপনারা শুনলেন। নীল রঙের গ্রহ রানাদাকে উৎসর্গ করা হয়েছিল। আমি রানাদাকে জিজ্ঞেস করলাম, রানাদা তুমি ভাস্করদাকে কি মনে করো? তো প্রথমে যে কথাটা বললো সেটা হচ্ছে বন্ধু। উনি তো আমার বন্ধুই মনে করতেন, সব কথাই তো বলতেন। রানাদা একটু আলগা করে বলছিল, বুঝতে পারছিল না উদ্দেশ্যটা কি। তারপর আমি রাত্রির 11:30 ফোন করি ওর বন্ধু প্রদীপ ভট্টাচার্য বাবলুদাকে। তারপর বাবলুদার সাথে 1 ঘন্টা কথা হয়। তিনিও বলেন যে এই বন্ধুত্বের কথাই বলেন। প্রদীপ ভট্টাচার্যের বয়স এখন প্রায় 82-র কাছাকাছি হবে, আমি ঠিক বলতে পারবো না, এটা প্রশান্তদা পারবেন, কারণ ওদের খুবই পরিচিত। একদমই ঠিক বলছি হয়তো। তো এছাড়া পৃথ্বী বসে আছে ওখানে, একটু কম কনিষ্ঠ, সবাই ওর কথা বলে, ওর কথা না বললে কলকাতা শহরে কোনো কিছু বলে কিছু পার পাওয়া যায় না, ওই জন্য আমিও বলছি। এবং ও সত্যি খুব একবার মতন কাজ করেছে কয়েকটা, সেইগুলো আমি ব্যবহার করেছি আমার বক্তৃতায়, সেগুলো আমি নামও তো বলবো না, কিন্তু আমি খুবই উপকার পেয়েছি, বিশেষ করে শামসের আনোয়ারের চিঠিগুলো। তার থেকেও সেটা তো প্রশান্তদাই করেছিলেন। ও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে, সেটা হচ্ছে পার্থপ্রতিম কাঞ্জিলার একরাম আলীর চিঠি ছেপে। সেইটার ভালো মন্দ আমি বলতে যাব না, কিন্তু সেইটা থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়।
সেটা যে কেন তারা ছেপেছিলেন তাও আমি জানি না, কিন্তু ছেপে যখন ফেলেছেন তখন সবার হাতে আছে। তো ফলে সেটা আমি ব্যবহার করেছি, কিন্তু আমি বক্তৃতায় সেইটার কথা বলবো না। আর যেটা বলবার কথা যে আমরা এখানে যারা বসে আছি মোরলেস আমার মনে হয় সবাই একটা যেটা বোধ করেন, ওই সায়ন্তিকা আছে, ও আমাকে বলেছে যে আমাকে একটু পাত্তা দেবে, নইলে কিন্তু আমি খুব বিরক্ত বোধ করব। এখন ও একেবারেই আমাদের অনার্সের ছাত্রী, বেথুন কলেজের, ইংরেজি পড়ে। ও কি বোধ করে, ওকে যদি আমি জিজ্ঞেস করি, আমার ধারণা ও এটাই বলবে যে ভাস্কর আমার খুব কাছাকাছি, খুব বন্ধু মনে হয়, একে আমার কথা বলা যাবে আর ওর কথা খানিকটা আমি শুনতেও পারবো। তো এটা কি করে হলো, আমার বলবার এটাই বিষয়। কেমন? তো এইটা আমার বলবার বিষয়। তার আগে আমি কি বলবো না সেটাও একটু বলে নিয়ে আমি মূল বক্তৃতাতে যাব। আমার একটা ফোন লাগবে, কারণ আমি সময়টা দেখব। ঠিক আছে। তো আর একটা কথা এখানে বলার, সেটা হচ্ছে দুটো অনুরোধ করব আমি, তিনটে অনুরোধ করব, একটা শেষে করব আর দুটো আগে করে নেব। আমার মনে হয় এখন সেই 20 বছর হয়ে যাওয়ার পর যার যা কাছে ভাস্করদার যা লেখা আছে, চিঠি আছে, যদি এইখানে কারোর কাছে থাকে যে চিঠি এখনো ছাপা হয়নি, সেগুলো আপনারা দয়া করে এক জায়গায় করে দিন, আপনারা ডিজিটাইজ করুন। কেমন? আমার কাছে যা ডায়েরি টায়েরি যা ছিল আমি ঠিক করেছি, আমি এই আজকে বক্তৃতা দেওয়ার পরের দিন থেকে চেষ্টা করব সেগুলোকে ডিজিটাইজ করে ফেলতে, কারণ পাতাগুলো ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এরপর হারিয়ে যাবে, অনেক লোককে পাবো না। যেমন শামসের আনোয়ারের বাড়িতে ওর চিঠিগুলো রয়েছে, সেটা এখনো পৃথ্বীর মতন যাকে বলে করিতকর্মার লোক উদ্ধার করতে পারেনি। তারপর কমল চক্রবর্তীকে অনেক চিঠি লিখেছিলেন, কমলদার সাথে আমার কথা হয়েছিল, কিন্তু উনি চলে গেলেন দুম করে। এবার ওই ভালো পাহাড় থেকে চিঠি খুঁজে আনা কার পক্ষে সম্ভব হবে আমি জানি না। ভাস্কর তো প্রচুর চিঠি লিখেছে, এবং সেই চিঠিটাও আমি সেটা আমার বক্তৃতার অংশ, যে চিঠি কেন লেখে মানুষ, এবং বন্ধুত্ব এবং চিঠি কিভাবে জড়িয়ে রয়েছে ওর কাছে, এবং ওর চিঠি লেখার পদ্ধতিটা ওর লেখার মধ্যে কিভাবে ঢুকে আছে। ফলে সেইগুলো আমার অনুরোধ যে যাদের কাছে আছে তারা যদি এক জায়গায় নিয়ে আসতে পারেন। ওর অপ্রকাশিত কোনো লেখা যদি কোথাও থাকে, কোনো বুক রিভিউ যদি কারোর চোখে পড়ে, সেগুলোকে আপনারা এক জায়গায় করে দিন। এইটা আমার বলবার বিষয়। আর যেটা আমি বলবো না সেটা আগেই বলে দিই, অভিজ্ঞতা আমায় জিজ্ঞেস করেছিল যে কি বলছি বা ইত্যাদি, এবং সেটা একটা বিশেষ ধরনের জিনিসের সঙ্গে মিল আছে কিনা নেই, সেটা বলে দেওয়ার জন্য আগে বলি, বন্ধুত্ব নিয়ে বাংলায়, ইংরেজিতে, ফরাসিতে, যে ভাষায়, কিছু কিছু অনেক ভাষায় বন্ধুত্ব জিনিসটা কি, কেমন, এই নিয়ে অনেক আলোচনা আছে। তার মেজর লেখা যেগুলো, বাংলা ভাষায় বলবো, পান্থজনের সখা, বুদ্ধদেব বসু, চিঠিপত্রের কথা বলি, এই বলছি আমাদের আবু সঈদ আইয়ুব, পান্থজনের সখা, তারপরে খুব ভালো লেখা বই একটা তপব্রত ঘোষের বই, সেটা গোড়া আর বিনয় বলে একটা লেখা। তার আগে বন্ধুত্ব নিয়ে ওর কিছুটা লেখা আছে, বন্ধুত্ব কত রকমের হয়, হ্যান ত্যান ইত্যাদি বিষয়ক লেখা, পড়ে দেখতে পারেন। 3 নম্বর যে লেখাটা খুব ভালো লেখা, সেটা অরিন্দম চক্রবর্তীর লেখা, সেটা শখে বসক্ষু বা আবু সঈদ আইয়ুবের আরেকটি আয়াম বলে একটি প্রবন্ধ। সেখানে বন্ধুত্ব আদৌ সম্ভব কিনা সেই বিষয়ক একটা মনোজ্ঞ বিবরণ পাওয়া যায়। বাংলায় রিসেন্টলি বন্ধুত্ব কাকে বলে এই নিয়ে এইরকম 3-4টে লেখা পাওয়া যাবে। এছাড়া চিঠি রয়েছে, আপনারা নিজেরা অ্যানালিসিস করতে পারেন বন্ধুত্ব জিনিস সম্পর্কটা নিয়ে কি লেখাপত্র রয়েছে। ভারতীয় দর্শনশাস্ত্রের দিক থেকে যদি ভাবা যায়, তাহলে বন্ধুত্বর একটা মেজর অংশ আছে আমাদের ভক্তি আন্দোলনের মধ্যে, যেটা সখ্য বলে যে অংশটা, তার ব্যাখ্যা বিস্তারিত করে তাকে নিয়ে ভাবা যায়। এছাড়া দুটো চালু শ্লোক আছে, সেগুলো কিন্তু কোনো লেখকের হাতে নেই। একটা আপনারা জানেন চাণক্য শ্লোক, আমরা ছোটোবেলায় সবাই পড়েছিলাম, রাজোদ্দারে শ্মশানে যতিষ্ঠতি সবান্ধব, বন্ধু কোথায় কোথায় থাকতে পারে, সে কে বন্ধু, তার একটা সংজ্ঞায়ন আছে ওখানে। আর এছাড়া আরেকটা বন্ধুর কথা বলা আছে, সেটা হচ্ছে কোন বন্ধু কাকে বলে, অর্থাৎ সমপ্রাণ সখা, তারপরে এরকমভাবে একটা চালু শ্লোকে কতগুলো বন্ধুত্বের বিবরণ রয়েছে। এটা গেল এদিককার খবর। আর ওদিকে যে জিনিসটা রয়েছে, অ্যারিস্টটলের কথা উঠেই যখন পড়েছে তখন না বললেই নয়, নিওম্যাকিয়ান এথিক্সে খুব বড় করে বন্ধুত্ব নিয়ে, বন্ধুত্ব কত রকম কি বৃত্তান্ত, এটা বলা আছে, তাই তো সংহিতা? তো নিওম্যাকিয়ান এথিক্সে এগুলো রয়েছে।
এর পরবর্তীকালে ফিলোসফিতে, ওয়েস্টার্ন ফিলোসফিতে মতেন খুব বড় করে আলোচনা করেছিলেন বন্ধুত্ব কী, এবং তার মূল ভিত্তিটা ছিল নিউমেকিয়ান এথিক্স। এবং তারও পরে বন্ধুত্ব কী, কেন, এটা নিয়ে বিভিন্ন ফিলোসফার আলোচনা করার পরে একদম শেষে খুব নামকরা আলোচনা যেটা রয়েছে সেটা হচ্ছে জাক দেরিদার পলিটিক্স অফ ফ্রেন্ডশিপ, যেখানে উনি বন্ধুত্ব জিনিসটা আদৌ সম্ভব কিনা এবং পলিটিক্স তা সেটাকে কী করে পলিটিক্স বলছেন, এই সব নিয়ে আলোচনা আছে। এগুলো আমি কোনোটাই বলবো না। তো এটা আগে আমি বলে নিলাম আপনাদের, এটা সুবিধের জন্য বলে নিলাম। এইবারে আমি মূল কথার মধ্যে ঢুকছি। আশা করি শেষ করতে পারবো সময় মতন। প্রীতি আমায় বলেছিল 40-45 মিনিট সময়, আমি গুছিয়ে আনতে পারিনি। ওই যে ওইখানে সব বইগুলো রয়েছে। আমাদের হিন্দু স্কুলের একজন আমার বন্ধু, পুরনো ছাত্র সে ছিল, সে বলেছিল যে স্যার বইগুলো থাকুক, আমি টুকবো না, কিন্তু বইগুলো থাকুক, কনফিডেন্স পাই না। তো ওই জন্যে বইগুলো সাজানো আছে। আমাকে হয়তো একটা দুটো বই থেকে একটু পড়ে শোনাতে হবে, কনফিডেন্স আসে না ঠিক মতো। চিরবন্ধু চির নির্ভর। 1984 সালের 23 জুলাই ভাস্কর 1984 সালের 23 জুলাই ভাস্কর একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা শেষ পর্যন্ত প্রকাশ করা হয়নি। আর আজ এতদিন পরে আমরা ভাস্করের অপ্রকাশিত সেই কবিতাটা যদি একবার পড়ে দেখি, তাহলে সেই কবির কবিতা ধারণা দিকে নতুন করে তাকানোর একটা সুযোগ হবে। সেটা একটা মুহূর্তের ছবি। সকাল 10টা হবে হয়তো এখন। আজ রোদ্দুর নেই, বর্ষার হাওয়া শর্তহীন শুধুই উড়ে বেড়াচ্ছে। জীবনের ভুল ত্রুটিগুলো নিয়ে আমি মাথা ঘামাতে চাইছি না আর। কে যেন বলছিল কাল সন্ধেবেলা, প্রেমের কবিতা লিখুন। আজ ডুমুর গাছের কাছে ফিরে এসে আমি দেখছি পাতাগুলো আরও সবুজ হয়ে আমার কাছে আসছে। মনে হচ্ছে যেন বা স্বপ্ন ওরা সব, যেন বা সকালবেলার, দুপুরবেলার, সন্ধেবেলার, রাত্রিবেলার কবিতা। এই কবিতা যখন লিখছেন ভাস্কর, ব্যাপারটা ভেবে দেখবার মতন, তখন ওর বয়স 39। কয়েক মাস আগে বিয়ে করেছেন। সামাজিকভাবে খানিকটা সুস্থিরতা হয়তোবা খুঁজেও চলেছেন। এর মধ্যেই কি এই একটা আলগা দিন, বর্ষার একটা আলগা দিন। যেভাবে একদিন জীবন কাটিয়েছেন সেসব ভুলতে চাইছেন বর্ষার ঝোড়ো হাওয়ায়। সকালবেলা 10টা হবে, জীবনের ভুল ত্রুটিগুলো নিয়ে আর মাথা ঘামাতে চাইছেন না। ওর প্রিয় দার্শনিক স্পিনোজা, তার মতন স্পিনোজার এথিক্সে অনুতাপ বিষয়ে স্পষ্ট বলা আছে যে ব্যাপারটা দুর্বল মনের লক্ষণ। একবার গোলমাল করে আবার সেইটা নিয়ে ভাবতে বসা ডবল শাস্তি। এদিকেও মার, ওদিকেও তাই। ভাস্কর এই সময়, এই 1981 জুলাই মাসের কিছুটা পর থেকে নতুন করে বাঁচবার কথা ভাবছিলেন। সাহসে ভর করে প্রতিদিন একটু একটু করে বাঁচার জন্য সাহস জমিয়ে রাখছিলেন। এসব তথ্য ভাস্করের 82-83 সালের ডায়েরিতে বিস্তারিতভাবে পেয়ে যাবেন। বাঁচার জন্য একটু সাহস চাই। দেখবেন কন্টিনিউয়াসলি ডায়েরির মধ্যে লিখেছেন। আমি যেটুকু কপি করেছি তার বাইরেও অনেক অসংখ্যবার লেখা আছে কথাটা, সেটা নোটে দেওয়া আছে। কিসের সাহস, কেন সাহস, সেটা এইখানে বলবার চেষ্টা করলাম। এর মধ্যেই কে এসে আবার ভাস্করকে বলে গেছে প্রেমের কবিতা লিখুন। মন্তব্য চর্চার ঘায়ে চিরকালের কাহিল মানুষটা কি করলেন, ডুমুর গাছের কাছে ফিরে এলেন। এসে প্রাণ ভরে দেখলেন সবুজ গাছটা আরও সবুজ হয়েছে, আর ওই সবুজ নিবিড় পাতাগুলো হাওয়ায় নড়ছে। আর সকালবেলা, বিকেলবেলা,
সন্ধ্যা রাত্রি সারাদিনের জ্যান্ত সব কবিতা দেখা দিচ্ছে ভাস্করের চোখে। এই যে ডুমুর গাছটা যার কাছে ফিরে এলেন ভাস্কর, এটার খোঁজে একটু তল্লাশি করেছিলাম ভাস্করের বাড়ির আশেপাশে। 17-5 বেনিয়াপাড়া লেনের ভেতর দিয়ে উত্তরমুখে হাঁটলে ডান দিকে ঘুরে একটা ছোট ডুমুর গাছ ছিল। আর ছিল 14-20 শ্যামাচরণ মৈত্র লেনের ভেতরে পাঁচিলের ধারে ঝামড়ানো এক ডুমুর গাছ। ওইসব বাড়িতে ভাস্করের ছোটদের নিয়ে বানানো চকলেট ক্লাবের সদস্য সুদীপা, সুদীপ্ত ওরফে ম্যানেজার আর প্রফেসর এরা সব থাকতো। এরাও ভাস্করের বন্ধু ছিল। আর ছিল ছোটা, তুতুন, চিতু, এমন আরও সব পাড়াভর্তি ছোট ছোট বন্ধু। সে কথায় যদি সময় পাই পরে আসা যাবে। এই ডুমুর গাছটার বাস্তবিক সন্ধান বাদ দিয়ে এবার একটু কবিতার দিক থেকে সন্ধান করা যাক, যাকে বলা যায় খানিকটা নান্দনিক খোঁজ। রিল্কের মাল্টে ভাস্করের বইয়ের তাকে বহুদিনের সঙ্গী, যেখানে মাল্টে রিল্কের উপন্যাসের মূল চরিত্র, সে নিজের শিল্পদৃষ্টি খুঁজে পাওয়ার জন্য কিভাবে স্তরে স্তরে নিজেকে তৈরি করছেন তার অপূর্ব বিবরণ আছে। সেখানে গাছ বা ফুল বা পার্কে ক্রন্দনরত মানুষ, এমন অসংখ্য দেখার দৃষ্টি আপনারা খুঁজে পাবেন। একটা অপূর্ব কথা এক্ষুনি মনে পড়ছে, মাল্টের ডায়েরিতে রয়েছে যে মুখে হাত দিয়ে একটা লোক কাঁদছে। মাল্টে বলছেন উনি যেই এসে পড়েছেন বলে লোকটা হাত থেকে মুখটা বার করে নিয়ে এসছে। মাল্টে লিখছে হাতে লোকটার মুখটা লেগে আছে, একটা ফেসলেস মুখ আমার দিকে তাকিয়ে রইল। মুখের মধ্যে, হাতের মধ্যে মুখটা থেকে গেছে তখন। এবারে এই যে রিল্কের দৃষ্টিটা, মাল্টে ভীষণভাবে ভাস্করদার প্রিয় বই ছিল, সেইটার কথা বলছি। ভাস্কর রিল্কেকে নিয়ে কি ভাবতেন তা লিখিতভাবে আমি কোথাও পাইনি। জিজ্ঞেস করলে ভুরু নাচিয়ে স্মিত হেসে বলতেন কখনো বা, গিন্সবার্গ বলেছিল রিল্কে খুব বড় কবি, কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। গিন্সবার্গের মত, এটা ভাস্করের অভিমত হিসেবে মেনে নেওয়া শক্ত, কারণ ওর ডায়েরিতে দুইনো এলিজির প্রসঙ্গ এসেছে দেবতার সঙ্গে বইটার কবিতা নিয়ে কথা বলতে গিয়ে। পাঠক সেটা জানেন, ওর ডায়েরিতে আছে যে শঙ্খবাবু একবার আর একবার জয় গোস্বামী, এরা দুবার ওকে এই গোপন কবিতা একসঙ্গে লিখিত হচ্ছে সেইটার প্রসঙ্গে দুইনো এলিজির কথা বলেছিলেন, এবং সেটা ভাস্কর ডায়েরিতে লিখে রেখেছেন। এবারে দুইনো এলিজির 6 নম্বর এলিজিটা আমরা একটু দেখি। 6 এলিজি, সেইখানে একটা ডুমুর গাছের কথা আছে। এটার মানে এই কথাটা যে ডুমুর গাছের কাছে ফিরে এসে একটা লোক আগের দিন বলেছে আপনারা প্রেমের কবিতা লিখুন না, প্রেমের কবিতা লিখুন, এরকম করে হয়তো কেউ বলে চলে গেছে। সে ফিরে এসে ওই দিনটা, যেটা সকাল 10টা না 11টা বোঝা যায় না, বৃষ্টির দিন, সেই দিন ও ফিরে কোথায় গেছে? একটা ডুমুর গাছের কাছে, এবং ফিরে এসছে। তার মানে এমন নয় যে ডুমুর গাছটার কাছে হঠাৎ গেছে, মাঝে মাঝেই যায়, ফিরে এসছে। এবারে আপনারা একটু খেয়াল করুন এই কবিতাটা, 6 এলিজি। ইংরেজিতে পড়ছি, জার্মান আছে কিন্তু কোনো অর্থ হবে না। 6 এলিজি ইংরেজিতে অনেকটা কোট বড় করে পড়লে কি সমস্যা হয়, বক্তৃতা বা এরম ধরনের ইয়েতে মনোসংযোগ করা যায় না। এই কবিতাগুলো পড়বার কবিতা, আমি খালি আপনাদের বলে রাখছি, আপনারা সময় মতন পড়ে নেবেন, কিন্তু আমি জাস্ট একটা ধরতাইয়ের জন্য একটু অংশ পড়ে শোনাচ্ছি। Fig tree, for such a long time I have found meaning in the way you almost completely omit your blossoms and urge your pure mystery, unproclaimed, into the early ripening fruit. Like the curved pipe of a fountain, your arching boughs drive the sap downward and up again,
and almost without awakening, it burst out of sleep into the sweetest achievement, like the god stepping into the swan. এক ঝাঁক হাঁসের মধ্যে যেন ঈশ্বর ঢুকে পড়েছে। But we still linger, alas, whose pride is in blossoming. We entered the overdue interior of our final fruit and are already betrayed. In only a few does the urge of action rise up so powerfully that they stop, glowing in the heart's abundance, while, like the soft night air, the temptation to blossom touches their tender mouths, touches their eyelids softly. Heroes perhaps, and those chosen to disappear early. এটা আগে চলে যায়, বলা আছে সেটা। যাই হোক, আমি রিলকের কবিতাটা আর পড়ছি না। লক্ষ্য করে দেখবেন যে এই কবিতায় রিলকে চলে গেছেন গাছটার মূল শক্তিক্ষেত্র পাতার দিকে, অর্থাৎ সবুজ গভীর পাতাগুলো, যেটার মধ্যে দিয়ে স্যাপটা ঢুকছে, ভেতরে যাচ্ছে, ওপরে উঠছে এবং হুট করে একটা ফল কোত্থেকে চলে আসছে, ফুল হচ্ছে না। এবং রিলকে বলছেন আমাদের কবিত্ব সবসময় ফুলের কথা ভাবে, কিন্তু একদম কমপ্লিট একটা কিছু হোল সে কোনোদিনই খুঁজে পায় না। এই খুঁজে পাওয়ার চেষ্টাটা কন্টিনিউয়াস প্রসেস, এটা থাকবেই। এবারে ভাস্করের এই সিক্স এলিজি আরও নানা, এই জন্য আমি বলতে চাইছি যে এই ভাস্করের ডুমুর গাছের পাতা ভরা কবিতা দেখতে পাওয়া, অর্থাৎ উনি বলছেন ডুমুর গাছের পাতায় সন্ধেবেলা রাত্রিবেলা সব কবিতা, যে পাতাটা একটু সবুজ হয়ে এসছে সেই পাতাগুলোর মধ্যে কবিতা দেখতে পাচ্ছেন তিনি, এটা একটা নান্দনিক অবস্থান, অর্থাৎ এটা একটা এস্থেটিক পজিশন। কিভাবে দেখতে হবে, কিভাবে দেখব, কিভাবে লিখব, তার একটা বিশেষ অবস্থান, এটা ঠিক সাধারণ দেখা নয়। আপাতত এই গাছটা রিলকের অর্থ ছাড়িয়ে এসে একজন কবি। কেন গাছটা কবি ভাস্করের? কারণ সে পাতায় পাতায় কতগুলো কবিতা লিখে রেখেছে, সন্ধ্যেবেলার কবিতা, রাত্রিবেলার কবিতা, দিনের বেলার কবিতা, তার মানে অনেক কবিতা লিখেছে গাছটা। তো গাছটা তো কবি হলো। এই গাছের সঙ্গে কবির সম্পর্ক এবং বন্ধুত্ব ভাস্করের অনেক দিনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেটা যদি সময় পাই দেখানো যাবে। আরও সবুজ হয়ে উঠেছে যে 23শে জুলাই সে আমাদের সবার চিরনির্ভর উঠতে চাওয়া এক অস্তিত্ব, যেখানে জীবনযাপনে ভাবনায় বেঁচে থাকায় সার্বত্রিক এক কবিতা, যেখানে দাঁড়িয়ে বলা যায় সারা পৃথিবীটাই কবিতা দিয়ে তৈরি। আমাদের ভাস্কর চক্রবর্তীও মস্ত এক কবিতা। এবার আবার ওই ডুমুর গাছটার কাছে ফিরে যাই, বৃষ্টিতে সেটার কি দশা হয়েছে দেখি। এই দেখাটিও এক নান্দনিক অবস্থান। আপনাদের সবার মনে পড়বে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের আঁকা অপূর্ব সেই ছবি বৃক্ষপ্রেমিক, 1932 সালে আঁকা, টেম্পেরা পাতায় 73.7 আর 40 সেন্টিমিটার, খুব বড় ছবি নয়, এই খাতাটার সাইজের হবে বা আরও একটু ছোট হবে। যে ছবি ভাস্করের ঘরে যারা গেছেন দেখে থাকবেন বিদেশি কবিতার বইয়ের তাকের মাঝখানে দাঁড় করানো ছিল। আমি খালি জুড়তে বলছি জিনিসগুলো, অর্থাৎ বৃক্ষপ্রেমিক ছবিটা আর যে লোকটা ডুমুর গাছের কাছে যাচ্ছে, এ ঠিক মানে এটা কোনো সাধারণ ঘটনা না। বৃক্ষপ্রেমিক যদি দেখেন ছবিটা, আমি ভেবেছিলাম এখানে দেখাবো আপনাদের, সবার দেখা ছবি, বিনোদ বিহারীর ছবিটা থাকলে ভালো হতো। এটা বিনোদ বিহারীর একটা শিল্পগত অবস্থান, কথা কম বলা, গাছপালা ইত্যাদির কাছে যাওয়া। আপনাদের মনে থাকবে নন্দলাল, যিনি বিনোদ বিহারীর শিক্ষক ছিলেন, তিনি দৃষ্টি আর সৃষ্টিতে মূলত একটা অপূর্ব প্রসঙ্গ তুলে বলছেন যে গাছকে দেখে আঁকতে যেও না, তুমি গাছটার কাছে যাও, গিয়ে বসো, 3 দিন 4 দিন ওর সামনে বসে থাকো, রাত্রিরে যাও, সকালে যাও, বিকেলে যাও, তারপর একদিন ওর কাছে হাত জোর করে বলো আপনি আপনার রূপটা আমাকে দেখান, তারপর যদি দেখায় তাহলে তুমি বাড়ি এসে আঁকবে। এবারে বৃক্ষপ্রেমিক কথাটা যখন দেখবেন, এইটা ঠিক বুঝতে পারবেন যে বিনোদ বিহারীর বৃক্ষপ্রেমিক হওয়ার পেছনে নন্দলালের সেই অভিনিবেশ ছিল।
সে অদ্ভুত একটা লোক এরম করে তাকিয়ে আছে, খানিকটা উৎপলদার মতন দেখতে লোকটাকে, মনে আছে আপনার প্রশান্ত দা? ছোট জামার পাঞ্জাবি পায়জামা পরা। তো যাই হোক, এই ছবিতে দেখবেন একটা অদ্ভুত নিরাসক্তিময় প্রেম আছে। অর্থাৎ বৃক্ষপ্রেমিক ছবিটা যদি আপনারা দেখেন, দেখবেন ওই যে প্রেমিক, তার কোনো এক্সপ্রেশন নেই, সে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে খালি গাছটার কাছে। এই দাঁড়িয়ে থাকাটা কোনো অভিব্যক্তি নেই, খুব বেশি বাড়াবাড়ি করা নেই, গাছটাকে জড়িয়ে ধরে চিপকো আন্দোলন করা নেই, কিচ্ছু নেই, জাস্ট দাঁড়িয়ে আছে। তো সে লোকটা প্রেমিক। এটি কীরকম প্রেমিক? আমার খালি মনে হয় ভাস্করদার প্রেমের ধারণাটার সাথে মিলে যাবে। আপনারা চেষ্টা করে দেখবেন, উনি কখনো এই যে বললেন না চিকু, তো আমাকে চিকু, উনি ওর থেকে বেশি এক্সপ্রেশনে যাবেনই না। এটা বিখ্যাত গল্প ভাস্করদার, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে ভাস্করদা এরকম বিয়ের আগে, বাসবিধি কিছু মনে করবেন না, সেটা উনি ফোন করছিলেন আমাদের একজন ডাক্তারকে, ওই অঞ্চলে থাকতেন। তো খুবই সুন্দরী ছিলেন ভাস্করদাদের ভাষায় আর কি যাকে বলে, তো সেটা বড় কথা না, খুবই বুদ্ধিমতী মহিলা। তাকে ফোন করে ভাস্করদা চুপ করে থাকতেন। এবারে যেই সে বারবার কে কে তিনবার জিজ্ঞেস করার পর ভাস্করদা সেই বিখ্যাত উত্তর, ঠিক সময় ঠিক কথা বলার দাম 1 টাকা, ঠিক সময় চুপ করে থাকলে 2 টাকা পাওয়া যায়। তো সত্যি কথা বলতে কি, ওই 1 টাকা দিয়েই তখন ফোন করতে হতো অনেক সময়। চুপ করে থেকে যদি 2 টাকা হয়ে যায়, কিন্তু সেই 2 টাকাটা পাওয়া যায়। ভাস্করদা বলেছেন যে আমি জীবনে 2 টাকাটা পাওয়ারই চেষ্টা করেছি বেশি, অর্থাৎ ঠিক সময় চুপ করে থাকা। তো ওই গাছটার কাছে যাওয়া আর চুপ করে থাকার ইতিহাসটা খুব চমৎকার। তো যাই হোক, ডুমুর গাছের কাছে ফিরে আসবার পর ভাস্কর দেখছেন সে আরও সবুজ হয়ে আছে। এই সবুজ কথাটির দিকে আপনাদের নজর ফেরাতে বলবো। সবুজ নিয়ে, কাঁচা নিয়ে, আদমরাদের বাঁচানো নিয়ে দেশজোড়া যে আলোড়ন আমরা দেখেছি, দেখছি, দেখতে থাকবো, সেই সবুজ সাধারণভাবে যৌবনের রং। যৌবনের সিম্বলিক উপস্থাপনায় অধিকাংশত সবুজ কথাটা ব্যবহার করা হয়। পাড়ায় পাড়ায় সবুজ সংঘ, ক্লাব গড়ে ওঠে। আজকাল অবশ্য ওঠে না, এরকম সম্পূর্ণ সবুজের জাত এখন মারা গেছে। তো এই সময় এরকম নানা রঙের নানা মানে প্রথিত হয়ে যায়। বড় কবিরা শব্দ, ছবি শুধু নয়, রঙের কোডও ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এগুলো সবসময় হতে থাকে। রামবোর চিঠিতে উনি বর্ণমালাগুলোর রং দেখতে পেয়েছিলেন, স্বরবর্ণের, সেটা অভিজ্ঞতা আগে লিখেছে কোনো একটা লেখায়। সবাই জানেন এটা, রামবোর বিখ্যাত চিঠিতে রয়েছে এটা, যে উনি স্বরবর্ণগুলোর রং দেখতে পাচ্ছেন। তো জীবনানন্দ লিখছেন, ভোর, আকাশের রং মচকা ফুলের পাপড়ির মতো লাল। তাহলে যে কোনো লাল না, ওকে ডিকোড করতে হচ্ছে, রংটাকে করে নিজের একটা রং প্রতিষ্ঠা করতে হচ্ছে। তো এইটা জাস্ট উদাহরণ হিসেবে দেখালাম। প্রত্যেক কবি, বড় কবিরা প্রত্যেকে এই কাণ্ডটা করেছে। তারা প্রণবেন্দুই বলুন, শঙ্খবাবুই বলুন, এরা প্রত্যেকটা রং, ইমেজ, এগুলোকে রিবিল্ড যদি না করতে পারেন, তার নিজের ভাষা খুঁজে পাওয়াই মুশকিল হয়। তো বাংলা ভাষার একজন মেজর কবি হিসেবে ভাস্করকেও এই রঙের কোড ভাঙতে হয়েছিল। ভাস্করের এই রং যে কতটা অর্থবহ সংকেত তৈরি করতে পারে, সেও আপাতত তোলা রইল। শুধু মনে করি একেবারে জীবনের রূপান্তে এসে ভাস্কর নিজেকে কিভাবে রাঙাচ্ছেন। কুকুরের হলুদ বমির মতো একা। এই যে রং, হলুদ রংটাকে উনি নতুন করে একাকিত্বের সাথে মেশাচ্ছেন, সেই রংটাকে আবার উপমা করছেন কার সাথে? কুকুরের হলুদ বমি। রাস্তায় আমরা পড়ে থাকতে দেখি, পাশ দিয়ে পাশ কাটিয়ে চলে যাই। এই যে জিনিসটা, একটা লিভারের অসুখ থেকে বা কোনো সময় কুকুরটা ভুলভাল খেয়ে ফেলে বমি করে রেখেছে, সেই রংটার সাথে একাকিত্ব মিলছে। এবার একাকিত্বর রং কি, এটা কিন্তু আমরা খুব সব জায়গায় পাবো না। অথবা ডায়েরিতে উদ্যত প্রশ্ন পাচ্ছি, উচ্চাকাঙ্ক্ষার রং কি? উত্তর ছিল না সেখানে। কবিতায় উত্তর দেওয়া আছে, বেগুনি রঙের এক উচ্চাকাঙ্ক্ষা আমাকে পুড়িয়ে মেরেছিল। তাহলে উচ্চাকাঙ্ক্ষার রং হলো বেগুনি, আল্ট্রাভায়োলেট রের সাথে মেলে। আল্ট্রাভায়োলেট রে, সেটা উচ্চাকাঙ্ক্ষার রং। অর্থাৎ আমি জীবনে হ্যান হব, ত্যান হব, এই যে উচ্চাকাঙ্ক্ষাটা,
এইটা আল্ট্রাভায়োলেট রে যেরকম করে পোড়ায় অমনি করে পোড়ায় মানুষকে। দেখুন উনি ভাবগুলোর রং সম্বন্ধ তৈরি করছেন, এইগুলো আগে ছিল না কোনোদিন। তেমনি বন্ধুত্ব জিনিসটা কি রঙের? 1982 সালের 15ই সেপ্টেম্বর লেখা 20 নম্বর দেবতার সঙ্গে কবিতায় ভাস্কর লিখছেন, এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের বলা শোনার জন্য। আমি তো সবটা শেষ অবধি বলে উঠতে পারবো না, তো এটা আপনারা পড়বেন বাড়ি গিয়ে মন দিয়ে। আমার 1 নং বন্ধু পেয়ে গেছি, তার কোনো বন্ধু নেই আর। শর্তটা খেয়াল রাখবেন, আমার 1 নং বন্ধু পেয়ে গেছি, তার কোনো বন্ধু নেই আর। আমরা সহজে দিন রাত কথাবার্তা চালু রাখি, কখনো বা স্তব্ধ হই শান্ত কথা মতো। আদব কায়দা আর সামাজিকতার ভান আমাদের নেই। আমি এটুকু বলে রাখি, বন্ধুত্বের সংজ্ঞাটা এখানে লেখা আছে। আদব কায়দা থাকবে না, সামাজিকতার ভান থাকবে না, সবসময় কথা বলার দরকার নেই, আর আর কোনো বন্ধু না থাকলেও চলবে। এইগুলো দিয়ে 1 নং বন্ধুটা তৈরি হচ্ছে, কেমন? তারপর টেলিফোন নেই আমাদের, অর্থাৎ যেটা বন্ধুত্বের এখন একেবারে নিয়মিত শর্ত, টেলিফোন থাকা, আগেও তাই ছিল। টেলিফোন নেই আমাদের, তবুও ভাস্করের কবিতায় পাবেন একজন বন্ধু, কবি বন্ধু, ওনাকে বলছেন আপনার মতন লোকের একটা টেলিফোন থাকা দরকার। তো প্রশান্তদা মুচকি হাসছেন, কারণ আছে, আমি হাসছি অন্তরে অন্তরে, কিন্তু হাসছে অন্তর্যামী, জানে যে কে কেসটা। তো যাই হোক, তো এই যে বন্ধুত্ব, টেলিফোন নেই আমাদের, অর্থাৎ বন্ধুত্বের জন্য টেলিফোন দরকার হয় না, হয়নি তো সত্যি। ভাস্কর অসংখ্য চিঠি লিখেছেন, এবং চিঠি লিখে ওদের যে চিঠির যদি পাওয়া যেত সবটা, তাহলে আপনারা দেখতেন শুধু ভাস্কর বলে নয়, এই শঙ্খবাবু, প্রদ্যুম্নদা, বিখ্যাত বন্ধুত্ব, অলোক রঞ্জন, এরা তো শুধু চিঠিতেই যোগাযোগ করে গেছেন কন্টিনিউয়াসলি, এখানে যাব ওখানে আসবো, কোনো তো টেলিফোন নেই। এইবারে টেলিফোন না থাকাটাও তাহলে বন্ধুত্বের শর্ত, এটা খুব আশ্চর্য। তবুও বন্ধুত্ব এই সবুজ নিবিড় শব্দটাকে মহাদেশ থেকে মহাদেশে আমি পাচার করতে চাই। ঠিকানা বাঁ দিকে, গোপনে সংযোগ করা যাবে, তবে সকাল 9টার আগে কিংবা কোনো সন্ধেবেলায়। তো ঠিকানা কেন গোপনে সংযোগ করতে হবে জানি না, পাচার কেন করছেন উনি, কি পাচার করছেন? বন্ধুত্ব এই সবুজ নিবিড় শব্দটাকে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাচার করছেন। তাহলে বন্ধুত্বটা ভাস্করের কাছে একটা পজিশন, একটা বিশেষ সম্পর্ক, যেটা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাচার করে দিতে হবে বলে, ওটাই ওর দায়িত্ব বলে উনি মনে করছেন, ওটা ওর কাজ, উনি দিয়েছেন নিজেকে এই কাজ। কেন দিয়েছেন 1982 সালে, সেটা আমি পরে যদি পৌঁছতে পারি ওই অবধি বলবো। তাহলে আমরা যেটাকে দেখেছিলাম সবুজ ইত্যাদি, যেটা যৌবনের রং, সেইটা কিন্তু এখানে ভেঙে গেল। এখানে তৈরি হলো বন্ধুত্ব, হয়ে এলো সবুজ নিবিড়, কাজটা গোপন। চিঠিটা পাঠাতে হবে ডুমুর গাছটার কাছে ফিরে গিয়ে, চিঠি পাঠাতে হবে, এবং ডুমুর গাছের কাছে ফিরে গিয়ে এই বন্ধুত্বটাকেই দেখতে চাইছেন ভাস্কর। তার মানে গাছটা ভাস্করের বন্ধু, যার কাছে বারবার কোনো না কোনো গোলমালে ফিরে আসা যাচ্ছে, যা হয়ে উঠেছে কবিতা। বন্ধুত্ব সবুজ নিবিড় কবিতা। তাই ভাস্করের কবিতা পড়তে গেলে যে যে অবশ্যম্ভাবী শব্দজোট এতদিন মরা কুকুরের মতো আমাদের পথ আগলে রেখেছে, বিষণ্ণতা, মৃত্যুময়তা, নিঃসঙ্গতা, অবসন্নতা। সুধীরবাবুর অপূর্ব গল্প আছে যে একজন বাংলার মাস্টারমশাই, তিনি ঢুকে বলছেন রবীন্দ্রনাথের কবিতায় যে অনির্বচনীয়তা, তার যে আধ্যাত্মিকতা, তার যে উপনিষেদিকতা, পেছন থেকে বলেছে স্যার আর তা দেবেন না, ডিম ফুটে গেছে। তো আমরা এতগুলো তা দেখে নিয়েছি যে এখন একটু তা দেওয়া বন্ধ করলে ভালো হয়। সুধীরবাবুর গল্প ছিল, সুধীর চক্রবর্তী মশাই চমৎকার বলেছিলেন কথাটা। তো আমরা ওই বিষণ্ণতা, মৃত্যুময়তা, অবসন্নতা, নিঃসঙ্গতা, এগুলো থেকে একটু বেরিয়ে গিয়ে যদি দেখি, তাহলে বোধহয় অতগুলো জিনিসের উত্তর পাওয়া যাবে। কেন পাওয়া যাবে উত্তরটা?
কারণ নইলে এতগুলো বাচ্চা ছেলে যারা আজকের দিনে ভাস্করের কবিতার রিয়েল পাঠক, আমরা তো আর নই, ওরাই তো পড়ছে, নইলে বিক্রি হচ্ছে কী করে বই। সেই যে পাঠকগুলো সবাই যে খুব বিষণ্ণ হতে চাইছে আর মৃত্যুময়তা খুঁজতে চাইছে আর অবসন্ন হয়ে বসে থাকবে বলে ভাস্কর পড়ছে, তা না, উল্টোটা। সেসব একটু টেবিল থেকে সরিয়ে রেখে আমাদের ছোট বন্ধুরা নতুন করে ভাস্করকে পড়ে দেখুন, এই অনুরোধ। তারই একটা নতুন শর্ত হতে পারে বন্ধুত্ব। গাছ তার প্রতিমান, রিলকের ডুমুর গাছটাও থাক, বরং সরে আসি প্রশান্তদার কাছে। ভাস্কর গাছের ছায়া, প্রশান্তদার বই, যেটা জয় গোস্বামীও লিখেছেন, যুগপৎ রানা রায়চৌধুরীর কবিতাতেও পাবো, সেটা হচ্ছে ভাস্কর গাছ। প্রণবেন্দু গাছের নিচে, ভাস্কর গাছের নিচে রানা রায়চৌধুরী লিখেছিলেন, আর জয় গোস্বামী তার কবিতাতেও ভাস্কর গাছ বা ভাস্কর গাছের নিচে এই কয়নেজ ব্যবহার করেছেন। কিন্তু আমি সেই অর্থে ব্যবহার করছি না, কারণ ওরা আশ্রয়ার্থে ব্যবহার করেছেন, আমি আশ্রয়ার্থে ব্যবহার করছি না। ব্যাপারটা শুনতে যত রোম্যান্টিক আর সোজা, ঘটনাটা তা নয়। স্বপ্ন দেখার মহড়া বইতে একটা ইমেজ আছে, ঘরের জানলার নিচে বকুল ফুলের মতো সিগারেটের টুকরো পড়ে আছে। এরপর আমার মনে হয় না অধিক বলার দরকার আছে, বুঝতেই পারছেন একটা লোক সিগারেট খেয়ে ফেলছে বলেই তো ঘরের জানলার নিচে ভর্তি সিগারেট। কিসের সাথে মিলছে? বকুল ফুলের মতো সিগারেটের টুকরো পড়ে আছে। লোকটা একটা বকুল গাছ, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই, বোঝাই যাচ্ছে। তো কখনো ডুমুর, কখনো বকুল, কখনো এরকম অন্য আরও অনেক গাছ হয়তো ভাস্কর হয়ে দেখতে চেয়েছেন, সেটা ওর লেখার মধ্যে আছে। তো এবং ওর কবিতাতেই রয়েছে, গাছেদের পাশে চুপচাপ ঋষিতুল্য গাছ হয়ে দাঁড়িয়ে থাকব। সেই গল্পের সুকুমার যেমন গাছ হয়ে দেখতে চেয়েছিল, এ কিন্তু সেই রকম স্বপ্নসম্মত ইচ্ছে নয়। একে আমরা বলতে পারি কবিত্বের অন্তর্গত, অত্যন্ত অন্তর্গত স্বভাব, সাজুজ্য, আজীবনের ঝুঁকে থাকা। ব্যাপারটা একদিনে তৈরি হয়নি। 1964 সালে প্রকাশিত দিগ্ভ্রান্তি কবিতায় 20 বছর পরে একদিন থেকে শুরু করছি আমরা, অর্থাৎ 64 পর। এটা কিন্তু আমরা যে ডুমুর গাছের কবিতাটা পড়ছি সেটা 84 সাল, তার মানে 20 বছর পার হয়ে গেছে। এটা কোনো ছোটোবেলার গল্প নয়। এই মাঝখানের সময়টায় জল নানা দিক থেকে এসে নানা দিকে গড়িয়ে গেছে সহস্র ধারায়। তার সবটা ট্রেস করতে পারা অসম্ভব, চাওয়াটাও পাগলামি। সে চেষ্টা পরে করা যাবে। আমি আপাতত এই বন্ধুত্ব ব্যাপারটার দিকে মন দিচ্ছি। মন দেওয়া যাবে? হ্যাঁ, সময় আছে, তাড়াতাড়ি করে স্পিড বাড়াচ্ছি এবারে। 1957 সালে কলকাতাকে স্থান হিসেবে মেনে নিয়ে একটা আশ্চর্য হিন্দি ছবি রিলিজ করেছিল, পিয়াসা। গুরু দত্তের পরিচালনা, কবিতা আর কবি আর প্রেম আর বন্ধুত্ব, এই সব মিলিয়ে সে হচ্ছে সময়ের এক আশ্চর্য উপস্থাপনা। আপনারা সকলেই দেখেছেন, সময়ভাবে আমি বিস্তারিত বলছি না। কিন্তু বন্ধুত্ব আর প্রেম এই জিনিসটাকে সাধারণ দর্শকের মনে ঢেলে সাজানোর চেষ্টা করেছিলেন গুরুদত্ত। রিলিজের বছরটা ছিল খুব আশ্চর্যজনকভাবে শার্ল বোদলেয়ারের ফ্লোরেন্স দু মাল এই প্রকাশের 100 বছর। এটা নিয়ে আলাদা জায়গায় লিখেছি এই বিষয়টা। এটা বারবার আমার লেখার মধ্যে চলে আসে এই ঘটনাটা। ফ্লোরেন্স দু মাল এবং পিয়াসা ঠিক 100 বছরের প্রায় মনে হয় যেন সেলিব্রেট করছে ফ্লোরেন্স দু মালকে। কারণ লক্ষ্য করে দেখবেন, গোলাপ বলে যে মেয়েটির সঙ্গে শেষ পর্যন্ত চলে যায় কবি বিজয়, সে কিন্তু একজন পেশাদার রাস্তার মেয়ে। রাস্তার মেয়ে কথাটা আমি পিকাসোর থেকে ধার নিলাম, মাদমোয়াজেল দ্য অ্যাভিনিউ, রাস্তার মেয়ে, তাই তো। তো তাকে নিয়ে পালিয়ে গেছি, চলে গেল শেষ পর্যন্ত। এবং বদলেয়ারের যাই হোক, এই 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 সমাপতনটা অন্য বলবার বিষয়, এখন সেটা বলছি না। আশ্চর্য সমাপতন। এখানে কবি বিজয়ের মুখে একটা গান আছে, সাহিল লুধিয়ানভির লিরিকে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়, জানে ও ক্যাসে লোগ থে। আপনারা সবাই শুনেছেন গানটা। ইয়ার সে প্যার মিলা, हमने तो जब कलियां मांगी कांटे को हार मिला। তো এই যে গানটা স্পেশালি, এটা বন্ধুত্ব সম্বন্ধে তো গাইছে, বন্ধুত্ব বাচক গান। কত সালে? 1957 সালে।
কি হচ্ছে এই সিনেমাটাতে দেখবেন, এটা শুধু প্রেমের ব্যথা নয়, বিজয়ের সমশ্রেণীর যারা বন্ধু তারা সিনেমাতে বিজয়কে ঠকায়, ভাইরা প্রতারণা করে, সামাজিক সম্পর্কগুলো গুঁড়িয়ে যায়, এমনকি মেরে ফেলারও চেষ্টা করে, পাগলা গারদে পুড়ে দেয়। শেষমেশ বিজয়ের বন্ধু হয়ে থেকে যায় তেল মালিশওয়ালা রাস্তার মেয়েরা, রেসপেক্টেবল প্রস্টিটিউটই বলুন আর ব্রেক্সটেন নাটকের ভালো মানুষই বলুন, তারাই থেকে যায়। আর বিজয় শেষ পর্যন্ত সেই নাম না জানা সম্পর্কে ভর করে গুলাবকে বলে, যাওগে, এই কোথায় যাবে বলে না, কিন্তু তারা বেরিয়ে পড়ে পথে। সামাজিকতার ভান নেই আমাদের। এবার আমি ঠিক বলতে চাইছি যেটা খানিকটা বোঝা যাচ্ছে, 57 সালের এই গল্পটা ভাস্কর নিয়ে নিচ্ছেন তা না, আমি বলতে চাইছি বন্ধুত্ব জিনিসটার একটা এস্থেটিক তৈরি হচ্ছিল কিন্তু 1957 সালেই, যেটা কবিতার সঙ্গে জড়িয়ে আছে। তার উল্টো রকমের চেহারাটা আমরা দেখেছি। এবার সেটাতে আসবো। এরকম অনেক কিছু ছাড়াই তো 1957 সালে 10 বছরের স্বাধীনতা ততদিন হয়ে গেছে। ভারতীয় কবিতায় কিন্তু বন্ধুত্ব ব্যাপারটা শিল্পী মহলে বেশ নতুন করে দানা বাঁধছিল। একরকম বন্ধুত্ব শেষ হয়ে আরেক রকম নতুন শিল্পদৃষ্টির সমবায় তৈরি হচ্ছিল। একরকম নাটক শেষ হয়ে আরেক রকম নাটক, একরকম ছবি শেষ হয়ে আরেক রকম ছবি। ক্যালকাটা আর্টিস্ট গ্রুপের কথা আপনাদের মনে পড়বে, শ্যামল দত্ত রায়, গণেশ মাইন, এরা সব একসঙ্গে বন্ধুত্ব করছেন, এবং এরাই আবার কবিদেরও বন্ধুত্ব করছেন। প্রণবেন্দু দাশগুপ্ত এদের বন্ধু, অনেকে কভার রেখে দিচ্ছে, প্রণবেন্দু দাশগুপ্তর বইয়ের কভার রেখেছেন আমাদের গণেশ মাইন, শ্যামল দত্ত রায়। তো এইগুলো যদি একটু খেয়াল করি আমরা, তাহলে এই পেইন্টারদের সাথে এদের যোগাযোগ কীভাবে হচ্ছে, গ্রুপগুলো আলাদা আলাদা করে আমরা দেখতে পাবো। এটার একটাই কারণ, এটা একটা, আমি বলতে চাইছি এই যে জোটটায় একত্রবদ্ধ হওয়াটা, এর একটা নান্দনিকতা আছে। যেরকম, কিন্তু এর প্রবলেমটা কোথায়, ভাস্করের থেকে কোথায় আলাদা, সেটাই হচ্ছে আমার বলবার কথা। তো 1951 থেকে 59-এর মধ্যে অজ্ঞেয়র সম্পাদনায় দুসরা আর তিসরা সপ্তক বেরোয়। তাতে মোট 14 জন কবি 7 জন করে হিন্দি কবিতায় একটা বোঝা যায় একটা এস্থেটিক গ্রুপ তৈরি হচ্ছে। একই রকমভাবে মারাঠি কিংবা মালায়ালাম সাহিত্যে, উর্দু সাহিত্যে নজর দিই যদি, এরম বন্ধু দল নজরে পড়বে যারা নিজেদের পরস্পরের কাজে স্বীকৃতি দিচ্ছেন, একে অপরকে সমর্থন করছেন। সমর্থন ছাড়া একটা এস্থেটিক পজিশন দাঁড় করানো অসম্ভব। তো নতুন নতুন বন্ধুরা মিলছেন ঠিকই, কিন্তু যুবক যুবতীরা বিশেষত, এবার এখানে কিন্তু জেন্ডার বায়াস প্রচণ্ড ব্যাপক, মানে ভাবতেই পারা যাবে না। অজ্ঞেয়র ওই 3 সেট 21 জন কবির মধ্যে, মানে প্রথমে হচ্ছে তার সপ্তক, দুসরা সপ্তক, তিসরা সপ্তক, 3টে সপ্তকে আপনি একজন মহিলা পাবেন। এই কৃত্তিবাসের শতভিসার প্রচুর যে কবিকুল, তার মধ্যে আপনি দেখবেন কুড়িয়ে বাড়িয়ে কবিতা সিংহ, এবং তাকেও কী পরিমাণ হেকেল করা হয়েছে সেটা মানে রীতিমতো চিন্তার বিষয়। তো এগুলো কিন্তু রয়েছে। শিল্প সাহিত্যের নাটকে এই আধুনিকতাবাদী মানুষেরা একসঙ্গে বন্ধুত্ব তৈরি করছেন 18 সেঞ্চুরি থেকেই। ইউরোপেও রোম্যান্টিক গ্রুপের বন্ধুতা থেকে শুরু করে একেবারে হাল আমলের শিল্পী দলের কম বয়সী বন্ধুতা চিরকালের ব্যাপার। কিন্তু মুশকিল হলো ব্যাপারটা টেকে না। কেন টেকে না, কি হয়, সেটা রাম্বো ভার্লেনের বন্ধুত্বই বলুন আর হালের নাটক দল বা গায়ক দলের ভাঙনই বলুন, 20-21 যা হয়েছে সেসব ভুলে যাওয়াই ভালো, এই রকম বলে নিজেরা যে যার পায়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এটা কিন্তু আমাদের এখানেও হয়েছে। যেমন অজিত দত্ত, বুদ্ধদেব বসু প্রগতি বার করতেন একসঙ্গে, পরে ওরা একই বাড়িতে একতলা দোতলায় থাকতেন, কেউ কারোর সঙ্গে কথা বলতেন না, ও ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কথা বলতো। এরকম অসংখ্য এই এক্ষুনি অরুণাভ বসেছিল কিছুক্ষণ আগে, মানে প্রচণ্ড বন্ধু বিদ্রোহী বিপ্লবী কবিদের মধ্যে শুনলাম নাকি কদিন আগে একটা বই প্রকাশ অনুষ্ঠানে প্রায় রীতিমতো ঝামেলা লেগে গেছে। তো এটাই স্বাভাবিক, মানে এটা অস্বাভাবিক কিছু নয় অরুণাভ। হ্যাঁ, তো যাই হোক, এর কারণটা কি, গায়ক দলের ভাঙন ইত্যাদিতে দেখি যদি, এর একটা কারণ আছে। সেটা হচ্ছে আধুনিক শিল্পী বা আর্টিস্টের একটা অতি আবশ্যিক শর্ত হলো একাকিত্ব, নিজতন্ত্র, সক্ষেত্রে সরাট হয়ে থাকা।
নতুনের খোঁজ করা। আবার কারো সমর্থন ছাড়া আপনার এইসব নতুনত্ব প্রাথমিকভাবে দাঁড়াবে কোথায়? মিলন কুন্দেরা ওর বাবাকে নিয়ে একটা গল্প বলেছিলেন, সেই গল্পটা অসম্ভব সুন্দর। সেইখানে বলা হচ্ছে কুন্দেরের বাবা খুব ভালো পিয়ানিস্ট ছিলেন। তো যেতে যেতে ওরা রাস্তায় একটা গ্রুপ অফ পিয়ানিস্ট হেঁটে যাচ্ছেন, তো প্রাগে। তখন একজন বন্ধু দূর থেকে একটা সাউন্ড ভেসে আসছে, বলছে এটা এটা কি চিনতে পারছো? তো কুন্দেরার বাবা সিনিয়র কুন্দেরা একটু শুনে বলেছেন, হ্যাঁ মনে হচ্ছে নাইন্থ সিম্ফনির একটা অমুক অংশ বাজছে। তাতে পৃথ্বীর মতন হয়তো কোনো যুবক ছিল, সে বলেছে যে মনে হচ্ছে নাইন্থ সিম্ফনি, এটা চিনতে পারছো না? কুন্দেরার বাবা একটু হেসে বলেছেন, না আসলে ওই যে নোটটা লাগলো এটা বেটোফেন এই বয়সে লাগাতেন, আগে 12-14 বছর বা আরও আগে যদি আমরা 20 হিসেব করি, তখন ওই নোটেশন উনি লাগাতেন না। তখন সবাই চুপ করে গেছে। তো এই গল্পটা বলে কুন্দেরা একটা অপূর্ব জিনিস বলেছিলেন। কুন্দেরা বলেছিলেন যে এই যে এস্থেটিক্স বলি আমরা যে জিনিসটা, সেটা একটা ক্রমিক সজ্জা। উইদাউট দ্যাট, আপনি যদি ঠিক করে না সাজান জিনিসটাকে, তাহলে সেটা একটা গুদম ঘর। অর্থাৎ আপনার নান্দনিক অভিব্যক্তিগুলোকে যদি আপনি ক্রমান্বয়িতভাবে সাজাতে না পারেন, তাহলে সেটা একটা গুদম ঘরে পরিণত হবে। আর যদি আপনি এটার পর এই সৌম্যমিত্র এখানে এই গলার পর্দা লাগিয়েছিল, আমি এইটা লাগাচ্ছি, তুই এটা লাগাবি, তারপরের জন বললো এই 3টে আমি জানি, এইটা আমি লাগাচ্ছি, এবারে এই পুরোটা যদি চলে, তাহলে সেটা এস্থেটিক্সে পরিণত হয়, সেটা নন্দন তত্ত্ব। তো আমার মনে হয় এটা আমার কথাটাকে বুঝতে মানে বলতে সুবিধে করে দিচ্ছে যে নন্দন তত্ত্ব হচ্ছে সেই এলোমেলো নানা দৃষ্টির সজ্জাক্রম, যা বাদে ওই দৃষ্টি হারিয়ে যায়। ফলে একই সঙ্গে লাগে সমর্থন, আর পরক্ষণেই মনে হয় ওর দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে হবে। এটা একটা পেন্ডুলামিক মোশনের মতন। অর্থাৎ আমি গল্প লিখছি, আমি কবিতা লিখছি, আমার কবিতাটা যেন জগন্নাথ খেয়ে না নেয়, অথচ জগন্নাথ ভাবছে যে আমার কবিতাটা যেন আবার পৃথ্বী খেয়ে না নেয়। অর্থাৎ আবার এরা দুজনে কোনো একটা জায়গায় মেশে না, সেটা আলাদা কথা, কিন্তু যদি মিশতো তাহলে তারা দুজন মিলে একটা দৃষ্টিভঙ্গি বলতো যে আমরা এই বয়সের লোক, আমরা কিন্তু এগুলো ভাবছি, তোমরা এর আগে এগুলো ভাবনি। এই একত্রবদ্ধতাটার কথা বলছি, এটা লাগে, এটা কমপ্লিট, এটা হবেই, একজন পেন্টারও তাই করবে। কিন্তু সমস্যাটা কখন হয়? যখন লোকগুলো দাঁড়িয়ে যায়। তখনই একটা নন্দন প্রকল্প গড়ে ওঠে। সমর্থন করতেই হবে, প্রতি সমর্থন পেতেই হবে, তবেই গড়ে উঠবে একটা নতুন নন্দন প্রকল্প। এই শেষমেশ বন্ধুতা হারিয়ে যায় আত্মতার সন্ধানে। আমি শঙ্খবাবুর কবিতাটা পড়ছি না, আপনারা সবাই জানেন কবিতাটা, কারণ সময়ের অসুবিধা হবে। সেটা হচ্ছে এক দশকে সংঘ ভেঙে যায়, বিখ্যাত কবিতা। কেন ভেঙে যায়? শঙ্খবাবু ঘোষ কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন। এক একজন বলে আমি বড়, আমাকে দেখো, আমি হনু, তোরা ফালতু, এইটা যখন বলে তখন সংঘটা ভেঙে যায়। 10 বছরে আপনারা যদি হিসেব করেন, 53 সালে কৃত্তিবাস শুরু হয়েছিল, আর 63 সালে, আপনি যদি 62 সালে শক্তি চট্টোপাধ্যায়ের লেখালেখি দেখেন, তাহলে বিশেষ করে 63-র পর থেকে শক্তি 65টা হাংরিতে যোগ দেবেন। তো এই যে জায়গাটা, এর মধ্যে কতগুলো বন্ধুত্বের ইতিহাস সরে গেছে একটু দেখবেন। আর সমর্থনের গল্পটাও দেখে নেবেন, যে অলোক রঞ্জন দাশগুপ্তকে সাপোর্ট করে লিখছেন শক্তি চট্টোপাধ্যায়, বলছেন অলোক রঞ্জনের থেকে আমি ভাষা শিখেছি, উনি মৌখিক ভাষা, লৌকিক ভাষা ওর কাছ থেকে শিখেছি। আবার অলোক রঞ্জন বলছেন শক্তির মতন কবিতা না, এ তো আমি জিন্দগিতে কোনোদিনও পড়িনি। আবার উৎপল কুমার বসু সাপোর্ট করছেন অলোক রঞ্জনকে, বলছেন উনি খুব ভালো কবিতা লিখেছেন। এইরকমভাবে একটা চেন, এবং বিনয় মজুমদারকে সাপোর্ট করছেন শক্তি এবং জ্যোতির্ময় দত্ত। তো এটা আমি খারাপ বলছি না, আমি বলছি এটাই হবে। পৃথ্বী যে চিঠিগুলো ছাপিয়েছে একরাম আলী আর আমাদের পার্থপ্রতিম কাঞ্জিলালের, ওটা পড়লেও বোঝা যায় যে আমরা 5 জন পৃথিবীর শ্রেষ্ঠ কবি, এরকম কথা বলছেন ওরা। মানে ভারতবর্ষ শুধু না, গোটা দুনিয়ারই হয়তো 5 জন শ্রেষ্ঠ কবি, তার মধ্যে এরা এই 5 জন রয়েছে। এটা হয়, মানে এটা কোনো অস্বাভাবিক বিষয় বলছি না,
কারণ আমি আমার এস্থেটিক্সটাকে প্রকাশ করার জন্য তোমার সমর্থন চাই, তুই আমার সমর্থন করবি। গণতন্ত্র তো এইভাবেই চলে, তুই আমার নাম বলবি, আমি সমর্থন করবো, আমি তোর নাম বলবো, তুই সমর্থন করবি, আর 3 নম্বর ও করবে, থার্ড ও সেকেন্ড করবে, গণতান্ত্রিকভাবে আমরা জিতে যাবো। ভারতবর্ষের গণতন্ত্রের যা দশা তাই এরকমভাবেই হবে। তো যাই হোক, এইরকম সমর্থন প্রতি সমর্থন হতেই থাকে। এইগুলো অধিকাংশ তো ইতিহাস, আমি অজস্র উদাহরণ দিয়ে প্রমাণ করতে চাইছি না, আছে উদাহরণ, কেউ কিছু উল্টো কথা বললে প্রমাণ করে দেবো, কারণ আমার প্রমাণ করার কিছু নেই। অন্য দৃষ্টি সবসময় শেখায়, আমার ভুল যদি কেউ ধরিয়ে দেন তিনি আমার বন্ধু। কথাটা গোয়েথের, এলোমেলোভাবে সাময়িক মন্তব্যে গোয়েথে লিখে রেখেছেন। কবিতার, বিশেষত বাংলা কবিতায় আসার আগে আমি নান্দিকার এই নাট্যদলটার ভগ্নাংশগুলোকে মনে করতে বলি, শুধু গুনে দেখবেন কখানা আছে, নান্দিকার থেকে কটা হয়েছে, তাহলে বোঝা যাবে যে কার মুন্ডু কাটে শিশুপাল। মানে ওই যে 1 দশকে কেন ভেঙে যায় এবং কতগুলো কী হয় তারপর, সেই ঘটনা আমাদের এখানে একজন লোক রয়েছেন, তিনি সর্বৈবই জানেন এবং আরও অনেক কিছু বলতে পারেন। সেটা আমাদের কিন্তু এগুলো নজরআন্দাজ করে চলে গেলে হবে না, মানে আমার মনে হয় এগুলোকে আমাদের গবেষণার মধ্যে আনতে হবে যে এগুলো কেন হচ্ছে, কিভাবে হয়েছে এবং তার ইতিহাসটা কী। এটা ঠিক মানে কুটকচালির বিষয় নয়। যারা হাসছেন এর মধ্যে ধরুন একটা ছোট উদাহরণ দিই, নান্দিকার বলে শেষ করলে তো শুধু হবে না। একটা রাজনৈতিক দল এই মুহূর্তে কলকাতায় আমরা জানি 3 কিংবা 4 ভাগ হয়ে গেছে। যারা হাসছেন তাদের বলবো যে ওই N সংখ্যক বামপন্থী দলের কথা ভুলবেন না, সিরিয়াসলি নিন ব্যাপারটা। যারা ভুলে গেছে যে ঠাকুরদার ভাইয়েরা ঠিক কী নিয়ে আলাদা হয়েছিল, অপ্রসঙ্গ। অর্থাৎ এই মুহূর্তে 64 সালের পার্টিভাগ কেন হয়েছিল, আপনি যদি বামপন্থী বিশেষ 2টি দলকে জিজ্ঞেস করেন এই মুহূর্তের কর্মীরা, তারা জানে তো কী কারণে পার্টি ডিভাইড হয়েছিল। এই যে N সংখ্যক বামপন্থী দল ভারতবর্ষে, তারা কি জানেন যে তারা কেন এই ভাগাভাগিগুলো হয়েছিল? ফলে আমার এটা প্রসঙ্গটা এইখানে আসছে যে এইটা কিন্তু ইনিশিয়ালি সমর্থনের জায়গা থেকে তৈরি হয়, তারপর নিজত্ব যখন দেখাতে হয় ব্যাপারটা ছিঁড়ে যায়। এ একটা ভয়ঙ্কর জিনিস। 1957 সালে বাংলায় কৃত্তিবাস পত্রিকার 7ম সংকলন করা হয়। যারা এই নিয়ে গবেষণা করেছেন লক্ষ্য করবেন কৃত্তিবাসের বিখ্যাত বন্ধুদল ঠিক এই সময় থেকে আগামী 5 বছরে নিজেদের কবিতা বা শিল্পিতা নানাভাবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছিলেন। এবং এইখানেই যে জিনিসটা হয়, এই একসঙ্গে থাকার জায়গা থেকে বন্ধুতাটা আস্তে আস্তে দলে পরিণত হয়। ভাস্করের ডায়েরিতে লেখা আছে, দলে থাকলে পিঁপড়েকেও হাতি মনে হয়। তার মানে ভাস্কর কিন্তু দলে থাকবার জন্য বন্ধুত্ব খুঁজছিলেন না, আর ওই বন্ধুত্বটা 20 থেকে 30-এর মধ্যেই ভোগে চলে যায়। মানে 20 থেকে 30 এইটুকু সময় লাগে, কারণ 30-এর পর তো সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তার গোফদারি হয়ে গেছে অ্যারিস্টটলের মতন, সে তো তখন আর বন্ধু খুঁজতে যাবে না। বন্ধু লাগবে যখন মারামারি হচ্ছে নিজেদের মধ্যে, ও তুই বেড়াল না মুই বেড়াল, এই জায়গাটায় লাগবে, তো যখন থাকবে না দরকার লাগবে না। কিন্তু ভাস্করের বন্ধুত্বটা ঠিক এখানে নয়। আমি যেটা ভেবেছিলাম করবো না, সরি, সেটা হচ্ছে আপনারা শঙ্খ ঘোষ আর উৎপল কুমার বসুর 2টো কবিতা পড়বেন। একটা উৎপল কুমার বসুর অগ্রন্থিত কবিতাতে আছে, যে বটগাছের নিচে আমরা থাকতে এসেছিলাম সে কি হলো, সেখান থেকে সব মানে সেটা কেটে কুটে নিয়ে চলে গেলে তোমরা, এখন পাখিগুলো জিজ্ঞেস করছে কই তোমাদের যে এত এত সব বড় বড় কথা বলেছিলে তার কি হলো। এটা কি নিয়ে লিখেছেন উৎপল কুমার বসু? প্রণবেন্দু দাশগুপ্তর অপ্রকাশিত কবিতা নিয়ে এসেছিলাম, ফোনের মধ্যে ছবি তোলা আছে, বলবো না। সেখানে প্রণবেন্দু বলছেন যে পুরনো বন্ধুরা আগে তো খুব ভালোবাসতো, এখন ঈর্ষা করে কেন, একদম এই লাইন আছে, বেরিয়েছে কৃত্তিবাসে, পড়ে নেবেন, প্রণবেন্দুর কবিতা সমগ্র পাওয়া যায়। তো এইখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইসব কবিতাগুলোর পর শঙ্খ ঘোষকে কিন্তু বলতে হচ্ছে বন্ধু দল তোমাদের হাতে হাতে নই, সহস্র পূর্ণ হলে ফিরে আসবো, কিন্তু ততদিন আমি একা চলে যাচ্ছি। ফলে আপনারা দেখবেন ঘর যায়, স্বজন পরিজন সব যায়, এই করতে করতে শঙ্খ ঘোষের বিভিন্ন কবিতায় দেখবেন আপনারা যে বন্ধুদের ওই দলটা থেকে বেরিয়ে গিয়ে সবাই তাই, শক্তি, শরৎ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এরা কেউই আর পরবর্তীকালে বন্ধু নিয়ে আর কবিতা লেখেননি। যতদিন লিখেছেন
তিন জোড়া, মনে আছে আমি দেখে নিয়েছি টাইমটা, তিন জোড়া লাথির ঘায়ে রবীন্দ্র রচনাবলী লুটোয় পাপসে, এটা যখন বলতে হয়েছিল তখন লাথির জোরটা লাগতো, তখন তিনটে পা লাগতো, তিন জোড়া লাগতো। যখন কলকাতা শাসন করার দরকার পড়েছিল, চারজন, একজন নিয়ে শাসন করবে অত বড় শাসক হয়নি, চারটে লোক লেগেছিল। আমরা চারজন কবি কারে লক্ষ্য করেছি দৈবাত, এসব লিখেছিলেন। পরবর্তীকাল 60 বছর বয়সের বন্ধুত্ব, 50 বছর বয়সের বন্ধুত্বের কবিতা কোথায়? একমাত্র শঙ্খ ঘোষ ছাড়া আপনি কারোর কবিতা পাবেন না। উৎপল কুমার বসুর আছে। উৎপল বলছেন, বন্ধু তোমার কাঁধে হাত রাখলে মনে হয় বাজারে অনেক দেনা। নিশ্চয়ই সেটা প্রশান্ত দানন। তো বোঝাই যায় যে উৎপল যখন এই কথা বলছেন, বন্ধু তুমি আমার কাঁধে মাথা রেখে একটু কাঁদো, এটা যে কোনো লোক। এবং বাজার থেকে একটা ফুলের টব তুলে এনে বলছেন এই ফুল ফুটেছে, ওকে জিজ্ঞেস করলাম তুমি নতুন মা, তোমার কি